বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন হবে। খুনিদের সাথে ছিল জিয়ার সখ্য, বললেন প্রধানমন্ত্রী। কাল থেকে ঢাকা বিভাগে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকা দেয়া শুরু। করোনায় একদিনে 231 মৃত্যু। ঘাট মহাসড়কে আজও ঢাকামুখী মানুষের ভিড়। দূরপাল্লার যান কম থাকায় দুর্ভোগ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদের সাথে থাকছে আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। শুরুতেই শোকাবহ আগস্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, তবে এর পেছনে কারা ষড়যন্ত্র করেছে তা এখনো আবিষ্কার হয়নি। তবে একদিন সেটাও উদ্ঘাটিত হবে। শোকাবহ আগস্টের প্রথম দিন বাংলাদেশ কৃষক লীগের আলোচনায় যোগ দিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনিদের সাথে জিয়ার সখ্যতা ছিল, তা খুবই পরিষ্কার। বঙ্গবন্ধু হত্যার সাথে সাথে মুক্তিযুদ্ধের আদর্শ থেকে বাংলাদেশ বিচ্যুত হয়ে যায় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। শোকাবহ আগস্টের প্রথম দিনে বরাবরের মতোই ধানমন্ডি 32 নম্বরে বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে স্বেচ্ছায় প্লাজমা ও রক্তদান কর্মসূচি এবং খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান। গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, ৭৫-এর 15 আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের অভ্যুদয় ও বিজয়কে ধ্বংস করার অপচেষ্টা চালায় পাকিস্তানি দস্যুরা। বদলে ফেলার চেষ্টা হয় বাংলাদেশের নাম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার উদ্দেশ্য ছিল একটাই, বাংলাদেশের অভ্যুদয়কে ধ্বংস করা, বিজয়কে ধ্বংস করা। তাই সেই হত্যাকাণ্ডের পরপর বাংলাদেশের নাম মুক্তিযুদ্ধ চলাকালীন সময় যেটা নাম দেওয়া হয়েছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, সেই বাংলাদেশের নাম পাল্টে ইসলামিক রাষ্ট্র বাংলাদেশ করা হয়েছিল। যদিও সেটা টিকাতে পারেনি, ওই এক রেডিওতে ঘোষণা দেওয়া হয়েছিল, কিন্তু সেটা বাংলাদেশের মানুষ মেনে নেয়নি। আওয়ামী লীগ সভাপতি বলেন, জাতির পিতা হত্যার বিচার হয়েছে, তবে এর পেছনে কারা ষড়যন্ত্র করেছে তা এখনো আবিষ্কার হয়নি। সেটাও একদিন বের হয়ে আসবে বলে আশা করেন বঙ্গবন্ধু কন্যা। এটাই অবাক লাগে যে এর সঙ্গে আমাদের যারা, তারা কি করে জড়িত থাকলো। হত্যার বিচার করেছি, তবে এই ষড়যন্ত্রের পিছনে কারা সেটা এখনো আবিষ্কার হয়নি। তবে সেটা একদিন না একদিন আবিষ্কার হবে, এটা ঠিক। জিয়ার সাথে খুনিদের সখ্যতা এবং পরবর্তীতে খালেদা জিয়া বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছে বলেও জানান প্রধানমন্ত্রী। কর্নেল ফারুক আর রশিদ 15 আগস্টে যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তারা বিবিসিতে যে ইন্টারভিউ দিয়েছিল, সেই ইন্টারভিউতেই কিন্তু তারা বলেছিল যে জিয়াউর রহমান যে উপসামরিক প্রধান ছিল, সেনাপ্রধান ছিল, তার সাথে তাদের যোগাযোগ ছিল, সম্পর্ক ছিল। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে কাজ করার অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী। এই দেশটাকে নিয়ে, এই মানুষগুলিকে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে স্বপ্ন দেখেছিলেন, দেশের মানুষের উন্নয়ন করা। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। যাচ্ছি ভিন্ন প্রসঙ্গে। কাল থেকে ঢাকা বিভাগে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকাদান শুরু হবে এবং 7 আগস্ট থেকে সারা দেশে চলবে এই কার্যক্রম। আর স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, আগামীতে 7 দিনে 1 কোটি ভ্যাকসিন দেওয়া হবে। এদিকে করোনায় 24 ঘন্টায় 231 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 14,844 জন। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। অ্যাস্ট্রাজেনেকা টিকার দ্বিতীয় ডোজ পাননি দেশের 15,21,947 জন। জাপান থেকে কোভ্যাক্সের আওতায় 16 লাখ টিকার মধ্যে 10 লাখ টিকা এরই মধ্যে দেশে পৌঁছেছে। সোমবার থেকে ঢাকা বিভাগে এবং 7 আগস্ট থেকে সারা দেশে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকাদান শুরু হবে। নিয়মিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়। 7 তারিখ থেকেই সকল জেলায় আমাদের দ্বিতীয় ডোজ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন দিতে পারবো এবং এক্ষেত্রে যারা বাদ পড়েছেন
তারা যে কেন্দ্র থেকে প্রথম ডোজ নিয়েছিলেন সেই কেন্দ্র থেকেই তারা দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিতে পারবে। দ্বিতীয় ডোজের জন্য SMS পেয়েছেন কিন্তু ভ্যাকসিন গ্রহণ করেন নাই অথবা নিতে পারেন নাই, তাদের দ্বিতীয় ডোজ ভ্যাকসিন এখান থেকে দেয়া হবে এবং সেক্ষেত্রে তাদের আর হয়তো SMS লাগবে না, পূর্বের SMS দেখালেই তারা নিতে পারবেন। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বয়স্কদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়া হবে। গর্ভবতী নারীদের টিকা দেওয়ারও পরিকল্পনা রয়েছে। আমরা তো এখনো করোনা ফ্রি হইনি, আমাদের দেশে তো করোনা এখনো ঊর্ধ্বমুখী। বিধিনিষেধ অবশ্যই থাকতে হবে, বিধিনিষেধের মধ্যেই বিধিনিষেধ মেনে কাজ করতে হবে। আগামী 7 তারিখ থেকে প্রত্যেকটা ইউনিয়নে টিকা দেওয়া হবে এবং যারা বয়স্ক তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে। এদিকে করোনায় 24 ঘন্টায় 231 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু 20,916, শনাক্ত হয়েছে 14,844 জন এবং সুস্থ হয়েছে 15,000-এর বেশি। 24 ঘন্টায় ঢাকা বিভাগে মারা গেছে 77 জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে 53 ও খুলনা বিভাগে 44 জনের মৃত্যু হয়েছে। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার 29.97%। এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 77,90,423। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। গার্মেন্টস ও রপ্তানিমুখী শিল্প কারখানা খোলার ঘোষণায় বিপাকে শ্রমিকরা। বাস, লঞ্চ চলাচলের সিদ্ধান্ত হলেও ঢাকার বাইরে 42টি রুটের মধ্যে মাত্র 4টি রুট থেকে লঞ্চ ছেড়ে আসছে। সড়কেও দূরপাল্লার যানবাহন কম, অনেকেই আসছেন ভেঙে ভেঙে। পথের ভোগান্তি নিয়েই ঢাকায় ঢুকছেন শ্রমিকরা। সাইদুল ইসলামের রিপোর্ট। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ও মৃত্যুর সংখ্যা বাড়ায় দেশ জুড়ে চলছে কঠোর লকডাউন। এরই মধ্যে 1 আগস্ট থেকে গার্মেন্টস সহ রপ্তানিমুখী শিল্প কারখানা চালুর সিদ্ধান্ত হয়। স্বল্প সময়ের নোটিশে শনিবার রাত 8:30 থেকে লঞ্চ ছাড়ার ঘোষণা আসে। সিদ্ধান্ত হয় বাস চলাচলের। তবে যাত্রী সংকটে দক্ষিণাঞ্চলের সব রুট থেকে লঞ্চ ছাড়ছে না। চাঁদপুর, ভোলা সহ মাত্র 4টি রুট থেকে কম যাত্রী নিয়ে ছেড়ে আসে লঞ্চ। সকালে ঢাকা থেকে চাঁদপুর, ভোলা, পটুয়াখালী সহ মাত্র কয়েকটি রুটে যাত্রী নিয়ে লঞ্চ ছাড়ে। মালিকরা বলছেন যাত্রী নেই তাই লঞ্চ ছাড়া যাচ্ছে না। দীর্ঘদিন ধরে লঞ্চগুলো বসা, তারপরেও যে কোনো একটা আশায় আসছিল ঘাটে, যাত্রীদের অভাবের কারণে তারা চলে গেছে। সড়কের চিত্র একই রকম। সকালে গাবতলীতে হাতে গোনা কয়েকটি কাউন্টার খোলা দেখা যায়, যাত্রীর চাপও নেই। আপনি যাচ্ছে গায়ে চলবে, অনেক লোক জানা নেই নিউজটা, তারা যদি জানতো অবশ্যই আসতো। এই সিদ্ধান্তটা একেবারেই ঠিক নাই, ছাড়তো না। দূরপাল্লার বাস কম থাকায় ভোগান্তি নিয়েই ফিরছেন গার্মেন্টস কর্মী ও শিল্প শ্রমিকরা। ট্রাকে অথবা ভেঙে ভেঙে যে যেভাবে পেরেছেন ঢাকায় ফিরছেন। আমি পঞ্চগড় থেকে আসলাম, অনেক কষ্ট হয়েছে। বাসগুলোতে আগে ছাড়লে একটু ভালো হতো। গাইবান্ধা থেকে আছে, কালকে 7টা বাজে হচ্ছে, পুরো রাস্তায় জাম, খালি জাম। ফ্যাক্টরি কিন্তু আমি ছুটি দিয়ে আসছি, 11-10টার মধ্যে আমি ছেড়ে দিছি। একটা ওয়ার্কারের এত ক্লান্তি চোখে মুখে আপনি কল্পনা করতে পারবেন না। পথে পথে হয়রানি ও ভাড়া বেশি নেয়ার অভিযোগ আছে। ভাড়া দিতে হয়েছে ডাবল, এই যে ব্যাগ বুক নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আসতে প্রচুর কষ্টই হয়েছে। বাইকে আসার সময় বাচ্চা নিয়ে ভিজতে যে বাচ্চা ভিজা, আমি ভিজা। কষ্টের সীমা শেষ নেই, অনেকটাই কষ্ট, জীবনের ঝুঁকি নিয়ে আমরা আসছি। কঠোর লকডাউনে রাজধানীতে বেড়েছে গাড়ির চাপ। একেবারেই ঢিলেঢালা ভাব। কমেছে পুলিশ চেকপোস্টের সংখ্যা। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে গার্মেন্টস ও শিল্প কারখানা খুলে দেয় সড়ক, মহাসড়ক ও ফেরিঘাটে আজও ঢাকামুখী মানুষের চাপ। সকাল থেকে ঘাট এলাকায় সৃষ্টি হয় যানজট। বরাবরের মতো উপেক্ষিত ছিল স্বাস্থ্যবিধি। অন্যদিকে আজ দুপুর 12টা পর্যন্ত লঞ্চ চলাচলের কথা থাকলেও পরে যাত্রীদের সুবিধার্থে সোমবার সকাল 6টা পর্যন্ত সময় বাড়ানোর ঘোষণা দেয় BIWTA। প্রতিনিধিদের সহায়তায় জানাচ্ছেন মুশফিকা নাজনীন। রোববার বেলা 12টা পর্যন্ত গণপরিবহন চালু রাখার সিদ্ধান্তে সারা দেশ থেকে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। গাজীপুরে সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস ও চন্দ্রায় ছিল রাজধানীমুখী পরিবহনের ভিড়। জীবনের ঝুঁকি নিয়ে কর্মস্থলে আসছেন তারা। খুব কষ্ট করে আসলাম, 20 মিনিটে ভিজে গেছে। তার তুলনায় গাড়ির সংখ্যা অনেক কম, যার জন্য ভোগান্তি আরো বেশি। 5 মিনিটের রাস্তা আমাদের 1 ঘন্টা লাগে গেছে। ভাড়া বেশি নিছে, আবার রাস্তায় জ্যাম আসলে। এছাড়া টাঙ্গাইল ঢাকা বঙ্গবন্ধু সেতু সড়কেও ছিল যানবাহনের তীব্র চাপ। ট্রাক অথবা পিকআপ যে যা পেয়েছেন রাজধানীর পথ ধরেছেন।
এদিকে মাদারীপুরের বাংলাবাজার শিমুলিয়া রুটে ঢাকামুখী যাত্রীর চাপ, ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী নিয়ে পদ্মা পার হয়েছে লঞ্চগুলো, তবে ছিল না কোনো স্বাস্থ্যবিধি মানার বালাই। এদিকে বেলা 12টার দিকে লঞ্চ চলাচল বন্ধ হওয়ায় বিপাকে পড়েন যাত্রীরা। ঘাট কর্তৃপক্ষ জানায় এই নৌ রুটে 10টি ফেরি ও 86টি লঞ্চ চলাচল করছে। অন্যদিকে দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাটে ছিল যানবাহন ও যাত্রীদের চাপ। এই রুটে ছোট বড় 12টি ফেরি চলাচল করছে। সকাল থেকে ঘাট এলাকায় সৃষ্টি হয় কয়েক কিলোমিটার যানজট। ভোলায় লঞ্চ চলাচলের ঘোষণায় ইলিশা লক্ষ্মীপুর ও ঢাকা নৌ রুটে যাত্রীর ঢল নামে। কর্মস্থলে যোগ দিতে সি ট্রাক ও লঞ্চে গাদাগাদি করে যাত্রীরা নদী পার হয়। স্বাস্থ্যবিধি মানতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হলেও সাধারণ মানুষের মধ্যে ছিল না সামাজিক দূরত্ব। গার্মেন্টস তো খুলে দিছে, এখন কালকে ফিরিয়ে গেলাম, ফিরিয়ে যাওয়ার পরে আবার লঞ্চ ছাড়ছে, তখন আবার বোট উলে আবার লঞ্চে উঠলাম। অপরদিকে বরিশাল বাস টার্মিনাল ও সড়কে বেড়েছে যাত্রীদের ভিড়, তবে ছাড়েনি ঢাকাগামী কোনো লঞ্চ। এদিকে গাজীপুর ও সাভারে পোশাক শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে কারখানায় প্রবেশ করেছেন। নারায়ণগঞ্জে কাজে ফিরছেন শিল্প কারখানা শ্রমিকরা। মহাসড়কে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। বিরতি, যখন ফিরছি তখন থাকবে। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে প্রতারণা করাই হেলেনার কাজ। ভুয়া ব্রিগেডিয়ার পরিচয়ে আরেক নারী গ্রেফতার। দেখছেন রাত 9টার 21 সংবাদ। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে প্রতারণা করতেন হেলেনা জাহাঙ্গীর। যারা তার কাজে বাধা হয়ে দাঁড়িয়েছেন তাদের বিরুদ্ধেই চালাতেন অপপ্রচার। রিমান্ডে দোষ স্বীকার করে হেলেনা এরকম নানা তথ্য দিচ্ছেন বলে জানিয়েছে পুলিশ। বিস্তারিত আহমদ বাবু রিপোর্টে। আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটি থেকে বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীর ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এখন পুলিশ রিমান্ডে অনেক তথ্য দিয়েছেন, আবার কিছু প্রশ্নের উত্তর কৌশলে এড়িয়ে যাচ্ছেন বলে জানান গুলশান বিভাগের উপ পুলিশ কমিশনার। যে করে হোক নাম কামাতে হবে, তাকে সবার লাইমলাইটে, মিডিয়া লাইমলাইটে থাকতে হবে, এবং এই জন্য তার কিছু নিয়োজিত ব্যক্তিও ছিল যারা তাকে বিভিন্নভাবে সহায়তা করত। আমরা একদিনের রিমান্ডে আমরা মোটামুটি এতটুকু তথ্য পেয়েছি। তার যে বিরুদ্ধে যে অভিযোগগুলো সেগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা কিংবা সেগুলোকে তার মতো করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টায় কিন্তু তিনি আছেন। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্য যাচাই বাছাই করা হচ্ছে বলে জানান তদন্ত সংশ্লিষ্টরা। রাজনৈতিকভাবে বা সামাজিকভাবে সে প্রতিষ্ঠিত হতে চায়, এবং সেই জন্য যারা তার কাজে প্রতিবন্ধকতা মনে হয়েছে বা যে একটা বিপক্ষ পক্ষ মনে হয়েছে তাদের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন, এই বলে তিনি তার মূলত দায় এড়াতে চান। তথ্যপত্রগুলো এই ক্ষেত্রে আমাদের জরুরি। আমরা তথ্যপত্র সংগ্রহ করছি, তাকে আমরা প্রদর্শন করছি, এবং এই ক্ষেত্রে তার যে অবস্থান, তার যে ব্যাখ্যা, সেটা কিন্তু আমরা তার কাছে নিচ্ছি। গেল 29 জুলাই রাতে রাজধানীর গুলশান বাসা থেকে হেলেনা জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে র্যাব। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল পরিচয় দেয়া প্রতারক ইশরাত রফিক ঈশিতাকে গ্রেফতার করেছে র্যাব। কখনো নিজেকে আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, আবার কখনো বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিতেন এই প্রতারক নারী। বিভিন্ন গণমাধ্যমের টকশোতেও অংশ নিতেন ঈশিতা। দীপু শিকদারের রিপোর্ট। কারণ আমার ছোটবেলা থেকে ড্রিম ছিল যে আমি ডক্টর হব। আচ্ছা, বিশেষজ্ঞ ডাক্তার পরিচয়ে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেখা যেত এই নারীকে। নিজেকে ব্রিগেডিয়ার পরিচয় দিয়ে প্রভাব খাটাতেন। ডিজিটাল প্ল্যাটফর্মেও তিনি ছিলেন সরব। মূল ব্যবসা প্রতারণা। একের পর এক গুরুতর অভিযোগের সত্যতা পেয়ে রোববার কথিত এই ডাক্তারকে রাজধানীর মিরপুর এলাকা থেকে সহযোগী সহ গ্রেপ্তার করে র্যাব। উদ্ধার করা হয় ভুয়া আইডি কার্ড, সিল ও ইয়াবা। গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে র্যাব জানায় তিনি ইন্টারন্যাশনাল পুলিশ অর্গানাইজেশন, কাউন্টার ক্রাইম ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের ভুয়া সদস্য সনদও সংগ্রহ করেছিলেন। করোনা মহামারীকে পুঁজি করে তিনি ভার্চুয়াল জগতে প্রতারণায় সক্রিয় ছিলেন। সেই ফিলিপিনের একটি অর্গানাইজেশন, অনলাইন অর্গানাইজেশনের মাধ্যমে $400 খরচ করে তিনি একটি সামরিক বাহিনীর ন্যায় ব্রিগেডিয়ার র্যাঙ্ক পদটি প্রাপ্ত হন। এছাড়াও তিনি ইন্টারন্যাশনাল পুলিশ অর্গানাইজেশন, কাউন্টার টেররিজম অর্গানাইজেশন, কাউন্টার ক্রাইম ইন্টেলিজেন্স অর্গানাইজেশন সদস্য পদের ভুয়া সনদ তৈরি করে প্রচারণা করেছেন। কোথাও সমস্যায় পড়লে তার সহযোগীকে বস পরিচয় দিয়ে কৌশলে সব সমাধান করতেন ইশরাত।
সে ইন্টারনেটে সার্ভেলেন্স করতো, বিভিন্ন ধরনের সার্টিফিকেটের প্যাটার্ন দেখতো, এই ধরনের সার্টিফিকেট সে ঘরে বসে বসে সে দিদার মিলে এডিট করতো, এবং তারা তখন এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বিভিন্ন IPTV-তে সেগুলো দেখাতো, শো করতো, যাতে অনেকেই বিভ্রান্ত হতো, প্রতারিত হতো এবং তাকে টকশোতে কল করতো। ইশরাতের অন্য সহযোগীদের বিষয়েও বেশ কিছু তথ্য হাতে এসেছে র্যাবের। অনৈতিক শৃঙ্খলাজনিত কারণে তার চাকরি চলে যায়। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। SIBL ব্যবসা বাণিজ্যের খবর। ভারতের হলদিবাড়ি থেকে বাংলাদেশের চিলাহাটি রুট দিয়ে এসেছে প্রথম মালবাহী ট্রেন। ভারতের আলিপুর দুয়ার জেলার ডামজিম স্টেশন থেকে পাথরবাহী ট্রেনটি এসে পৌঁছায় লালমনিরহাটের চিলাহাটিতে। 1965 সাল পর্যন্ত এই ট্রেন রুট চালু ছিল। প্রায় 5.5 দশক পর গেল 17 ডিসেম্বর রুটটিতে আবারও ট্রেন চলাচল উদ্বোধন হয়। পাথর, খাদ্যশস্য, রাসায়নিক সার, চুনাপাথর, ফ্লাই অ্যাশ, পেঁয়াজ, তাজা ফলের মতো রপ্তানিযোগ্য পণ্যের আনা নেয়ার অনুমোদন রয়েছে চিলাহাটি হলদিবাড়ি রেল রুটে। বিরতি, যখন ফিরছি তখন থাকবে। দেখছেন রাত 9টার 21 সংবাদ। জানাবো আন্তর্জাতিক খবর। শেষ পর্যন্ত আরব সাগরে তেল পাখি জাহাজে হামলা নিয়ে ইসরায়েলের অভিযোগের জবাব দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ইসরায়েল এ অঞ্চলে সন্ত্রাস, সহিংসতা ও নাশকতা ছড়াচ্ছে। জাহাজে হামলায় ইরানকে জড়িয়ে মিথ্যাচার চলছে বলে অভিযোগ করা হয়। হামলার জন্য প্রথম থেকেই ইসরায়েল সরাসরি ইরানকে দায়ী করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর ল্যাপিড বিবৃতিতে বলেন, এটি ইরানের সন্ত্রাসী হামলা। এদিকে দ্রুতই তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানিয়েছে জাহাজটি পরিচালনাকারী ব্রিটিশ প্রতিষ্ঠান জোডিয়াক মেরিটাইম। খেলার খবর। টোকিও অলিম্পিকে দ্রুততম মানব হয়েছেন ইটালির মার্সেল জ্যাকবস। 100 মিটার স্প্রিন্টে স্বর্ণপদক জিতেছেন এই দৌড়বিদ। অলিম্পিকের সবচেয়ে। আর এই সাথেই শেষ করব রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিতে চাই আরও একবার। বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন হবে। খুনিদের সাথে ছিল জিয়ার সখ্য, বললেন প্রধানমন্ত্রী। কাল থেকে ঢাকা বিভাগে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকা দেওয়া শুরু। করোনায় একদিনে 231 মৃত্যু। ঘাট মহাসড়কে আজও ঢাকামুখী মানুষের ভিড়। দূরপাল্লার যান কম থাকায় দুর্ভোগ। সব শেষ খবর জানতে ডায়াল করতে পারেন 202 নাম্বারে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রয়েছে রাত 11টায়। দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।